চল স্টার্ট করি। আজ থেকে স্টার্ট করবো হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। কেন অর্গ্যানিক কেমিস্ট্রি স্টার্ট করছি, তার কারণ ক্লাস 12-এর রেসপেক্টে, আলটিমেটলি বোর্ড এক্সামের রেসপেক্টে বল, যদি কোনো জিনিস আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট। কারণ ক্লাস 12-এ তোর আউট অফ ওভারঅল যত মার্কসের থিওরি এক্সাম হবে তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ থাকে হচ্ছে ক্লাস 12-এর অর্গ্যানিক কেমিস্ট্রির পার্টে। এখন ক্লাস 12-এর অর্গ্যানিকের বেস কিন্তু ডেভেলপ হয় ক্লাস 11-এ। ক্লাস 11-এ তুই অর্গ্যানিককে ছেড়ে দিয়ে তুই পাস করে যাবি, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু গন্ডগোলটা হচ্ছে যদি ক্লাস 11-এর অর্গ্যানিককে ছেড়ে দিয়ে পাস করিস, তুই ক্লাস 12-এ গিয়ে তোকে তো আবার অর্গ্যানিক করতে হবে। তখন ক্লাস 12-এ কিন্তু তোর অর্গ্যানিক ছেড়ে পাস করতে পারবি না। তার কারণ তোর ক্লাস 12-এ অর্গ্যানিকের মার্কস আউট অফ 70 এই বছর অব্দি 34 নিয়ে চলে এসেছে, আরও বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে ওই জন্য ক্লাস 11-এর অর্গ্যানিক মারাত্মক ইম্পর্টেন্ট। ক্লাস 11-এর অর্গ্যানিকে যদি গন্ডগোল থাকে কনসেপ্টের, ক্লাস 12-এর অর্গ্যানিক কিছু বুঝতে পারবি না। আর ক্লাস 12-এর অর্গ্যানিক যদি বুঝতে না পারিস তাহলে তোকে তখন ক্লাস 11 আবার পড়তে হবে, যেটা অবভিয়াসলি তোর পক্ষে টাইম এফিসিয়েন্ট না। তোর ক্লাস 12-এ তোকে আবার তাহলে সেকেন্ড টাইম ইনভেস্ট করতে হবে অর্গ্যানিকের জন্য। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে ক্লাস 11-এ অর্গ্যানিকটা পড়া, অবশ্যই পড়া ক্লাস 11 অর্গ্যানিক। চল দেখ, অর্গ্যানিক কিন্তু এবার সব বোর্ডেই কিন্তু ডিসক্রিপটিভ পার্টি আছে, অর্গ্যানিকের কিন্তু আর কোনো ভাই শর্ট নেই। তার মানে অর্গ্যানিক কেমিস্ট্রি দুখানা চ্যাপ্টার আমার তো সিলেবাসের মধ্যে আছে, আলাদা আলাদা চ্যাপ্টার। কী কী চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বেসিক্যালি বেসিক কনসেপ্টস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি, আর সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমার হাইড্রোকার্বন। আমি তো এই দুখানা চ্যাপ্টার একই সাথেই পড়বো, একসাথে অন্যভাবে পড়বো, তোর ওভারঅল সব কিছুই কমপ্লিট হবে। তার কারণ যাতে তুই ভাই অর্গ্যানিকের মজাটা পাস, ওই জন্য ওরকম চ্যাপ্টার ওয়াইজ আমি তুই পড়ছি না, যেদিন যেদিন যেটা পড়বো সিলেবাসের মধ্যে মার্ক করবো। ঠিক আছে, পুরোপুরি অর্গ্যানিক পড়তে আমার তো লাগবে হচ্ছে শিডিউলের মধ্যে কতগুলো ক্লাস ছিল, 12 থেকে 13টা ক্লাস হয়তো ছিল। ঠিক আছে, আর হয়তো বেশিও লাগতে পারে, 14টা ক্লাস হয়তো থাকবে। তো এই হচ্ছে আমার অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট। আচ্ছা ঠিক আছে, চল তাহলে খাতায় লেখ। আমি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 ওইভাবে পড়ছি না, ঠিক আছে। অর্গ্যানিক, আচ্ছা দেখ, বেসিক্যালি অর্গ্যানিকের মধ্যে আমার তোর বেসিক কনসেপ্ট কিছু না কিছু সবারই আছে। ক্লাস 10 লেভেল আমি তুই পড়েছি ভাই, হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেনের জেনারেল ফর্মুলা, অ্যালকিনের জেনারেল ফর্মুলা, সাইমালটেনিয়াসলি অ্যালকাইনেরও জেনারেল ফর্মুলা। এই জিনিসটা আমার তো দেখা আছে, ক্লাস 10-এ পড়েছিলাম মনে আছে। অ্যালকেন, অ্যালকেনের জেনারেল ফর্মুলা কী ছিল বলতে, বেসিক্যালি CnH2n+2, CnH2n+2, এটা ক্লাস 10-এ পড়া অ্যালকেনের জেনারেল ফর্মুলা। এনিওয়েজ জেনারেল ফর্মুলা আমার তোর এখনকার পার্ট নয়। দেখ CnH2n+2, তো বেসিক্যালি অ্যালকেন, অ্যালকেনের কথা যদি আমি তুই ভাবি ভাই, কার্বনের কটা বন্ড কী হয়, কার্বনের এসব আমি তুই পড়ছি না। অর্গ্যানিক কেমিস্ট্রি মানে হাইড্রোজেন আর কার্বন নিয়ে ডিল করবো। ক্যাটিনেশন, এই টার্মগুলো আমার তো শোনা আছে। ক্যাটিনেশনটা আমি তুই ক্লাস 10-এ সবাই শুনেছিলাম, ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন, মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের লেগে যাওয়ার টেন্ডেন্সি ক্লাস 10-এ সবারই ছিল ভাই ক্যাটিনেশন। অ্যালকেন ভাই, অ্যালকেনের মধ্যে আমার তোর কী থাকে, সব সিঙ্গেল বন্ড থাকে। আচ্ছা, সব সিঙ্গেল বন্ড থাকে। আর অ্যালকেনের জেনারেল ফর্মুলা আমার কি, CnH2n+2, এই ছিল হচ্ছে আমার ক্লাস 10-এ বলে অ্যালকেনের জেনারেল ফর্মুলা। অ্যালকিন ভাই, অ্যালকিন, অ্যালকিনের মধ্যে আমার তোর কী থাকে, অ্যালকিনের মধ্যে আমার তোর থাকে হচ্ছে ভাই ডাবল বন্ড, তাই না, ডাবল বন্ড। অ্যালকিনের জেনারেল ফর্মুলা কী ছিল বলতো, CnH2n, CnH2n। আর অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে আমার কী থাকে, ট্রিপল বন্ড। অ্যালকাইনের আমার জেনারেল ফর্মুলা কী ছিল, CnH2n-2, CnH2n-2 ছিল হচ্ছে আমার জেনারেল ফর্মুলার পার্ট। এখন তুই সিম্পল একটা জিনিস ভাব, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি স্টেবলকে, সবচেয়ে বেশি স্টেবল ক্লাস 10-এ পড়েছিলাম। দেখ, অ্যালকেনকে মনে আছে আমার কি বলতে বলতো, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর অ্যালকিন আর অ্যালকাইনকে বলতে কি আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার কারণটা কি, তার কারণ হচ্ছে আমার অ্যালকেনের মধ্যে সব থাকে সিঙ্গেল বন্ড, অ্যালকিনের মধ্যে আমার কি থাকে ভাই ডাবল বন্ড, অ্যালকাইনের মধ্যে থাকে হচ্ছে আমার ট্রিপল বন্ড। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মানে কি, স্যাচুরেটেড মানে হচ্ছে তুই সিম্পলি ভাব, অ্যালকেনের মধ্যে আমি নতুন করে কাউকে অ্যাড করতে পারবো না, মানে আমার ফ্রেমওয়ার্ক যা আছে, সাপোজ এটা হচ্ছে আমার সিম্পল একটা অ্যালকেনের ফ্রেমওয়ার্ক আমি তুই আঁকলাম। কার্বনের ভাই টোটাল হয় 4খানা করে বন্ড, দেখো আমি 2খানা কার্বনের 4টে করে বন্ডই আছে। আমি স্বাভাবিকভাবে বুঝতে পারছি নতুন করে কাউকে অ্যাড করার জায়গা নেই। কেন জায়গা নেই, তার কারণ হচ্ছে আমার অ্যালকেনের ভাই 4খানা করে বন্ড ভর্তি আছে। তাহলে অ্যালকেনের যদি 4খানা করে বন্ড ভর্তি থাকে, তাহলে এটাকে কি বলতে বলতে স্যাচুরেটেড, মানে যা হওয়ার হয়ে গেছে, আর কিছু হবে না। এইবারে যা হবে এর মধ্যে তুই হাইড্রোজেনকে সরিয়ে বা কোনো একটা অ্যাটমকে সরিয়ে অন্য কাউকে ঢোকাতে পারবে, এটা সাবস্টিটিউশনের পার্ট। তার মানে এটা হচ্ছে স্যাচুরেটেড ভাই, যা হওয়ার হয়ে গেছে। অ্যালকিনের কথা ভাব, অ্যালকিনকে আমার কি বলতে, অ্যালকিন আর অ্যালকাইনকে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার কারণটা কী ছিল, তার কারণ এটাই ছিল বেসিক্যালি, দেখ অ্যালকিনের মধ্যে আমার একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ডকে ভেঙে দিয়ে দেখ তুই চাইলে দুদিকে একজন একজনকে লাগাতে পারিস নতুন করে। তাহলে এটাকে আমার কি বলতো, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড মানে কি ভাই, যে এখনও আমার পুরোপুরি স্যাচুরেটেড হয়নি সে হচ্ছে আনস্যাচুরেটেড। ডাবল বন্ডকে ভেঙে দিয়ে আমি দুদিকে একজনকে লাগাতে পারতাম, এই ছিল হচ্ছে আমার আনস্যাচুরেটেড। সিম্পল কনসেপ্ট, ক্লাস 10-এ পড়েছি এটা, আনস্যাচুরেটেড মনে আছে বলতে। হ্যাঁ, অ্যালকাইন, দেখ সিমিলার হতে অ্যালকাইনেও আমি এই ট্রিপল বন্ডের বেসিক্যালি একটা পাই বন্ডকে ভেঙে আমি এদিকে কাউকে লাগাতে পারি, এদিকে কাউকে লাগাতে পারি, আরেকটাকে ভেঙে আমি এদিকেও লাগাতে পারি, এদিকেও লাগাতে পারি। তার মানে আমার কি ভাই, বেসিক্যালি অ্যালকেন হচ্ছে আমার স্যাচুরেটেড, আর অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই টার্মগুলো ক্লাস 10-এ শুনেছি।
অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে আমি যদি কম্পেয়ার করি তাহলে সবচেয়ে বেশি স্টেবিলিটি কার হয়? অবভিয়াসলি অ্যালকেনের। তার কারণ কি? তার কারণ হচ্ছে বলতে কি, এ কারোর সাথে রিয়াকশন করতে চাইবে না, সবই সিঙ্গেল বন্ড হয়ে বসে আছে, স্বাভাবিক হবে। আমি যদি সেম কার্বনওয়ালা কোনো অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইনের কম্পেয়ার করি, অবভিয়াসলি আমার অ্যালকেনের স্টেবিলিটি বেশি। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে অ্যালকিনের স্টেবিলিটি আমার অ্যালকেনের থেকে কম। অ্যালকিনের জেনারেল ফর্মুলা কি আমার CnH2n, CnH2n। এখন আমি তুই ভাই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই কনসেপ্ট আমার তোর আছে। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে মিথেন, ইথেন, ইথিলিন, ইথাইন মানে অ্যাসিটিলিন, এগুলোর অরবিটাল ডায়াগ্রাম আমি তুই খাতার মধ্যে ভরিয়ে গেছি কেমিক্যাল বন্ডিং এর ক্লাসে। বেসিক্যালি অ্যারাউন্ড 1839, ঠিক আছে, অনেকদিন আগেকার গল্প, অ্যারাউন্ড 1839 তখন ভাই অর্গ্যানিক কেমিস্ট্রি যখন সাইমালটেনিয়াসলি সবসময় কেমিস্ট্রি তার এরকম ইনঅর্গ্যানিক অর্গ্যানিক ফিজিক্যাল বলে ডেভেলপ হয়নি, সবই একসাথে ডেভেলপ হয়েছে। তখন ওই অ্যারাউন্ড 1839 যখন ইলেকট্রনের ডিসকভারি হয়নি, তখন বেসিক্যালি একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে কি, নামে আমি পড়ে আসছি, তখন সায়েন্টিফিক ওয়ার্ল্ডে একটা টাইপের মলিকুল সম্পর্কে আইডিয়া করা গেল কি, যে মলিকুলের জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম CnH2n, CnH2n, ঠিক আছে, CnH2n, ওকে, CnH2n জেনারেল ফর্মুলা হচ্ছে, বাট মলিকুলটা হচ্ছে আমার হাইলি স্টেবল। CnH2n বাট হাইলি স্টেবল, CnH2n বাট হাইলি স্টেবল। তার মানে সবাই প্রথমে কী ভাবলো ভাই? সবাই ভাবলে হচ্ছে আমার বেসিক্যালি কার কথা? CnH2n মানে আমার অ্যালকিনের মধ্যে চলে যাচ্ছে। বাট হাইলি স্টেবল যদি হয় তার মানে তো আমার ভাই আমার অ্যালকেনের পার্টের মধ্যে চলে যাওয়ার কথা। তার মানে CnH2n হলে আমার অ্যালকিন হওয়ার কথা, কিন্তু অ্যালকিন প্লাস আমার হাইলি স্টেবল। হাইলি স্টেবল কেন? কোন কোন দিক থেকে হাইলি স্টেবল? ভাই অ্যালকিনের অক্সিডেশন রিয়াকশন হয়। অ্যালকিন হচ্ছে আমার KMnO4 এর সাথে রিয়াকশন করে, এগুলো তো আমার হাইড্রোকার্বন চ্যাপ্টারের মধ্যে আছে, পড়বো। অ্যালকিন KMnO4 এর সাথে রিয়াকশন করে, বেয়ার্স রিয়েজেন্ট বলে, করে আমার অক্সিডাইজ হয়ে যায়। অ্যালকেন এইসবের সাথে রিয়েজেন্ট করে না, রিয়াকশন করে না স্বাভাবিকভাবে। কিন্তু ভাই CnH2n যার হওয়া উচিত অ্যাকচুয়ালি আমার অ্যালকিন, সে আমার কার সাথে রিয়াকশন করছে? সে আমার রিয়াকশন করছে কার সাথে? কারোর সাথেই করছে না, না করছে অক্সিজেনের সাথে, না করছে KMnO4 এর সাথে, না কোনো অক্সিডাইজিং রিডিউসিং এজেন্টের সাথে করছে। তার মানে বোঝা গেল ভাই CnH2n যে ফর্মুলাটা আর কার জন্য অ্যাপ্লিকেবল এমন বোঝা যাচ্ছে ভাই, ওর মধ্যে কার্বন আছে কটা? ওর মধ্যে কার্বন আছে 6টা, C6, ঠিক আছে, খুব ভালো কথা। CnH2n+2 আছে, CnH2n+2 যদি বুঝতে অসুবিধা থাকে এরকম তোকে তার বললাম C2H6 আমার ফর্মুলা কার বলতে? ইথেনের ফর্মুলা হচ্ছে আমার C2H6, ইথেনের ফর্মুলা C2H6। তো এগুলো ক্লাস 10-এর পার্ট, এগুলো নিয়ে চাপ নিতে হবে না। ইথেন হচ্ছে আমার C2H6, ইথেনের মধ্যে কার্বন থাকে দুখানা, তার মানে এখানে এনের জায়গায় 2 বসালাম, 2n+2 মানে কত? 2 দুগুণে 4 আর 2 হচ্ছে 6। এই হচ্ছে আমার জেনারেল ফর্মুলা কনসেপ্ট, এখান থেকে এসেছে C2H6। তো বেসিক্যালি দেখা গেল ভাই CnH2n হাইলি স্টেবল পাওয়া যাচ্ছে। আবার সিমিলারলি আরও একটা টাইপের জিনিসকেও পাওয়া যাচ্ছে CnHn, যে হচ্ছে আমার হাইলি স্টেবল। CnH2n হাইলি স্টেবল। এখন এগুলো কোন ধরনের কম্পাউন্ড প্রথমে কিছু আইডিয়াই করা যাচ্ছিল না, এগুলো হচ্ছে কোন ধরনের কম্পাউন্ড। তারপরে সায়েন্টিস্ট কেকুলে প্রথমবারের জন্য একটা টাইপ অফ কম্পাউন্ড পেলো যার মধ্যে 6খানা কার্বন আছে, সিমিলারলি 6খানা হাইড্রোজেনও আছে। তার স্ট্রাকচার কীভাবে হলো ভাই? দেখ, তখন ইলেকট্রনের কনসেপ্টই ডেভেলপ হয়নি। ইলেকট্রনের কনসেপ্ট যদি ডেভেলপ না হয় তখন হচ্ছে আমার এইসব মডার্ন কোনো টেকনিকই বেরোয়নি। এখনকার দিনে স্ট্রাকচার বার করা অনেক সোজা, ডিফারেন্ট স্পেকট্রোস্কোপিক মেথড আছে, এক্স-রে ডিফ্রাকশন স্পেকট্রোস্কোপি, NMR স্পেকট্রোস্কোপি, IR স্পেকট্রোস্কোপি, UV স্পেকট্রোস্কোপি, এগুলো দিয়ে স্ট্রাকচার তুই যে কোনো মলিকুলার বার করতে পারি। তো তখনকার দিনে ভাই এই স্ট্রাকচার বার করা অত সোজা ছিল না। তো স্ট্রাকচার কীভাবে বার করেছে সেটা আমি আসছি না, তুই বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখতে পারিস। কেকুলে ভাই প্রথমবারের মধ্যে কেকুলে এই জিনিসটা নিয়ে এত অ্যামাউন্টে রিসার্চ করেছিল যে স্বপ্নের মধ্যে স্ট্রাকচার পেয়েছিল। কীভাবে স্বপ্নের মধ্যে পেলে? এরকম না ভাই, এরকম না যে আমি তুই ভাই র্যান্ডমলি একটা অন্য টপিক নিয়ে সারাদিন ধরে ভাবনা চিন্তা করছি আর স্বপ্নে এসে আমাকে ভাই অন্য একটা ফর্মুলায় বলে দিয়ে চলে যাবে, এরকম তো হয় না। তুই সারাদিন দেখবি যেটা নিয়ে ডিসকাস করবি, যেটার মধ্যে তুই নিজেকে একদম ডুবিয়ে রাখবি, তো স্বপ্নে সেই জিনিসগুলোই আসবে স্বাভাবিকভাবে। তুই যদি সারাদিন ভাই খেলার কথা ভাবিস তো স্বপ্নে খেলার কথাই আসবে। তুই যদি সারাদিন ভাই অঙ্কের কোনো ডেরিভেশন ভাবিস, মানে বড় বড় হায়ার লেভেলের, তো স্বপ্নের মধ্যে ওই অঙ্কের কথাই আসবে স্বাভাবিকভাবে, একদম সাবকনশিয়াস মাইন্ডের গল্প, ওইসব আমি যাচ্ছি না। তো বেসিক্যালি সায়েন্টিস্ট কেকুলে স্বপ্নের মধ্যে প্রথম ভেবেছিল কি, স্বপ্নের মধ্যে পেয়েছিল হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, ঠিক আছে, C6H6 মলিকুল বেনজিনের স্ট্রাকচার। তো যাই হোক, আমি তো একদম ডাইরেক্ট স্ট্রাকচারে চলে যাই। তো বেনজিনের স্ট্রাকচার কি? চল খাতার মধ্যে আঁকছি বেনজিনের স্ট্রাকচার। তাহলে বেনজিনের স্ট্রাকচার কি? চল খাতার মধ্যে আঁকি ভাই, বড় করেই আঁকবো। বেনজিনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা HC, যেভাবে আঁকছি তুইও সেভাবেই আঁক, আমি যেভাবে আঁকছি তুই সেভাবেই আঁক। HC, এটা C ভাই, সিঙ্গেল বন্ড C, বড় করে আঁকছি খাতার মধ্যে। বড় করে মানে কি, পুরো পাতা ভরিয়ে আঁকতে হবে না তাই বলে। এই হচ্ছে আমার দেখ বেনজিনের বেসিক ফ্রেমওয়ার্ক, আর এগুলোতে সব আমার হাইড্রোজেন আছে লেগে। এই স্ট্রাকচার আমি তুই এর আগেও দেখেছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়ার সময়, মনে পড়ে? হ্যাঁ ভাই, এই স্ট্রাকচার আমি তুই আগে দেখেছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা পড়ার সময়, ঠিক আছে। এই হচ্ছে আমার বেনজিনের স্ট্রাকচার। বেনজিনের স্ট্রাকচার দেখ ভাই, ডাবল বন্ড আছে, বাট কিন্তু আমার অক্সিজেনের সাথে ওরকম রিয়াকশন করে না। ডাবল বন্ড আছে ভাই, KMnO4 এর সাথে অত সহজে রিয়াকশন করে না। অ্যালকিনের মতন, কিন্তু অ্যালকিন না অ্যাকচুয়ালি, অ্যালকিনের মতন বাট অ্যাকচুয়ালি অ্যালকিন না। এই হচ্ছে আমার বেনজিনের স্ট্রাকচার। চল, আমার তো সুবিধার জন্য আমি নাম্বারিং করছি, প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশনের পার্ট তো পড়ে আসছে।
এই কার্বন চলো আমি করলাম 1 নাম্বার কার্বন, ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6, আমি আমার সুবিধার জন্য নাম্বারিং করেছি 1 2 3 4 5 6, খুব ভালো কথা বুঝতে পেরেছিস। চলো এই হচ্ছে আমার বেনজিনের বেসিক ফ্রেমওয়ার্ক। আচ্ছা আমি তো আঁকলাম। এখন এই কার্বনগুলোর হাইব্রিডেশন কি ভাই? হাইব্রিডেশন কি এগুলো প্রত্যেকটা sp2, এক্স্যাক্টলি sp2 হাইব্রিডাইজড। তো sp2 হাইব্রিডাইজেশন যদি হয় তার মানে চল আমি এটার এখন বেসিক ওই যে অরবিটাল ডায়াগ্রাম ছিল ওটা আমি তো এখন আঁকবো। মাঝখানে আছে C1 ভাই, প্রত্যেকটা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড কার্বন। চল 1 নাম্বার কার্বন, তাহলে আমি ভাই মাঝখানে C লিখছি না, আমি জাস্ট 1 লিখছি, তার মানে কি তুই বুঝতে পারছিস এটা 1 নাম্বার কার্বনটাকে আমি ডিনোট করছি, যার হাইব্রিডেশন কি আমার ভাই sp2, ঠিক আছে। আচ্ছা দেখ এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, এরকম ভেবেছিল, ঠিক আছে। আচ্ছা চল দেখা যাক, যেখানে আমি যে স্ট্রাকচারে কি এঁকেছি 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড, 2 3 এর মাঝে সিঙ্গেল বন্ড হয়েছে, 3 4 এর মাঝে ডাবল বন্ড, তুই বাকিটা দেখতে পাচ্ছিস। চল আমি 1 নাম্বারের হাইব্রিডেশন হচ্ছে আমার sp2, তার মানে আমার কটা হাইব্রিডাইজড অরবিটাল থাকবে? 3খানা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড অরবিটাল থাকবে। চল আমি এরকম আঁকলাম 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, যার মধ্যে অ্যাঙ্গেলটা আমার কত হয়? অ্যাঙ্গেল কত হয় sp2 120 ডিগ্রি, ঠিক আছে। চল এটা আমি 1 মানে কি 1 নাম্বার কার্বনটা সোজা কথা। 2 নাম্বার কার্বন ভাই এখানে হবে, তাহলে 2 নাম্বার কার্বন আমার হচ্ছে sp2, তাহলে স্ট্রাকচার আমার একইভাবে এরকম sp2, তাহলে হচ্ছে আমার 3টের মধ্যে অ্যাঙ্গেল কত ভাই 120, আমি পুরোটা আঁকছি এরকম 3, তাহলে 3 হচ্ছে আমার কি বলতো, এই যে ভাই 2 এর sp2 সাথে 3 এর sp2 তো ওভারল্যাপ হয়, আমার সিগমা বন্ডটা ফর্ম হবে, তাহলে ভাই এখানে আমি একটা আঁকছি হচ্ছে sp2, গেল ভাই এরকম sp2। 4 নাম্বার আমার এখানে, তোকে পরীক্ষাতে এই স্ট্রাকচার রাখতে দেবে না, এখন যেটা আঁকছে এটা রাখতে দেবে না, এটা হচ্ছে 4 1 2 3 4। 5 নাম্বার ভাই এখানে আছে, তাহলে আমি চল 5 নাম্বার এখানে দিলাম, 5 হচ্ছে আমার sp2, 3টে sp2 হাইব্রিডাইজড অরবিটাল। 6 হচ্ছে আমার এখানে আছে, 6এরও ভাই 3খানা sp2, তাহলে এটা আমি কি আঁকলাম 1 2 3 4 5 6, 6খানা কার্বন আমি এঁকেছি sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। যেখানে আমি কি জানি ভাই, দেখ এগুলোতে প্রত্যেকটা হচ্ছে আমার sp2 করে যদি হয়, তাহলে এখানে আমার হাইড্রোজেন এসে ওভারল্যাপ করেছে, আমার সিগমা বন্ড ফর্ম হয়েছে, এখানে আমার হাইড্রোজেন এসে ওভারল্যাপ করেছে, সিগমা বন্ড ফর্ম হয়েছে, হাইড্রোজেন ওভারল্যাপ করেছে, সিগমা বন্ড ফর্ম হয়েছে, হাইড্রোজেনের ওভারল্যাপ সিগমা, হাইড্রোজেনের ওভারল্যাপ সিগমা, হাইড্রোজেনের ওভারল্যাপ সিগমা, তাহলে এই হচ্ছে আমার মডার্ন স্ট্রাকচার। আমি তো চলে গেছি অলরেডি, তখন ভাই হাইব্রিডেশনের কনসেপ্ট আসেনি। আচ্ছা এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, সিসি সিগমা বন্ড, এগুলো হচ্ছে সব আমার সিগমা করে আছে, সিসি সিগমা বন্ড, সিএইচ সিগমা বন্ড, সিসি সিগমা বন্ড, সিএইচ সিগমা বন্ড, সিসি সিগমা বন্ড, সিএইচ সিগমা বন্ড, এত অবধি ক্লিয়ার? তার মানে আমি তো এখন অবধি যেটা আঁকলাম বেসিক্যালি বেনজিনের সিগমা ফ্রেমওয়ার্কটা এঁকেছি, আমি কোনো পাই বন্ড ডাকিনি, ক্লিয়ার? আমি এখন অবধি যেটা এঁকেছি সেটা আমি কি এঁকেছি বেনজিনের সিগমা ফ্রেমওয়ার্ক, আমি কোনো পাই বন্ড ডাকিনি, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা দেখ এই যে বেনজিনের যে সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকলাম, তুই ধরে নে ভাই বেনজিনের এই সিগমা ফ্রেমওয়ার্কটা আমার কি ভাই, এগুলো sp2 মানে কি আমার হাইব্রিডেশন sp2 যদি হবে তার মানে কি প্ল্যানার, পুরোটা প্ল্যানার, তার মানে এটা হচ্ছে আমার পুরো প্ল্যানার হয়েছে, জিনিসটা হয়েছে পুরো প্ল্যানার, ঠিক আছে, পুরো প্ল্যানার হয়েছে। আমি সাপোজ এই পার্টটাকে বোর্ডের উপরই ফেলে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার বোর্ডের উপরে আছে, ঠিক আছে। এই যে সিগমা ফ্রেমওয়ার্কটা আমার পুরোপুরি বোর্ডের মধ্যেই আছে, বোর্ডের প্লেনেই আছে, বোর্ডের প্লেনেই আছে, ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে তুই ভাব বোর্ডের প্লেনে আছে, খুব ভালো কথা। এখন হয়ে গেছে সবার এটা। আচ্ছা sp2 হাইব্রিডাইজ কার্বন, sp2 হাইব্রিডাইজ কার্বন হলে এর সাথে আরেকটা কে থাকে, একটা পি অরবিটাল আছে যার মধ্যে আমার ইলেকট্রন আছে স্বাভাবিকভাবেই। তাহলে চল ভাই এটা সাপোজ আমার বোর্ডের প্লেনে আছে, তাহলে বোর্ডের প্লেনে যদি আমার থাকে, এই পুরোটা তো আমার বোর্ডের প্লেনে চলে গেল, পি অরবিটালটা আমার কি থাকবে বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার, স্বাভাবিকভাবেই বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে, কেমিক্যাল বন্ডিং পড়েছিলাম বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এটা যদি আমি টেবিলের মধ্যে রাখি, টেবিলের উপর যদি আমি রাখি তাহলে কি হবে, টেবিলের রেসপেক্টে পারপেন্ডিকুলার থাকবে। তার মানে চল আমি এবার আঁকবো হচ্ছে পি অরবিটালগুলোকে, তাহলে আমার তো সুবিধার জন্য জাস্ট এইভাবে আঁকছি। তাহলে 1 নম্বরে ধর আমার আছে কি পি, পিতে আমার ইলেকট্রন আছে, চল আমি এইভাবে আঁকলাম পারপেন্ডিকুলার ভাই। তাহলে 2 আছে হচ্ছে আমার পি, 3 আছে হচ্ছে আমার পি, অন্য কালিতে আমি ওই জন্য আঁকছি, এটার তো মধ্যে আছে পি, 5 আছে পি, 6 আছে হচ্ছে আমার পি, প্রত্যেকটার মধ্যে আমার ইলেকট্রন আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার পি অরবিটালগুলো, প্রত্যেকটাতে আমার পি অরবিটাল আমি আঁকলাম। এইবারে ভাই পাই বন্ড ফর্ম হচ্ছে, তার মানে ভালো করে দেখ, 1 পি অরবিটালের ইলেকট্রনের সাথে আমি এই ছবি ওয়াইজ 1 পি অরবিটালের ইলেকট্রনের সাথে এই ছবি ওয়াইজ দেখ 2 পি অরবিটালের আমার কি হবে বলতো, পাই বন্ড ফর্ম হবে। তাহলে আমি এই ছবিটাকে জাস্ট ফলো করছি এখানে, ঠিক আছে। তাহলে 1 পি অরবিটালের সাথে ভাই 2 পি অরবিটালের আমার কি হলো, পাই বন্ড ফর্ম হলো। এই যে ভাই উপর নিচে ওভারল্যাপ করে দেখাতাম, এটা হচ্ছে আমার পাই বন্ড ফর্ম হয়েছে। সিমিলারলি 3 সাথে 4, তাহলে এই যে ভাই 3 সাথে হচ্ছে আমার 4 হচ্ছে কি পাই বন্ড ফর্ম হলো, 3 সাথে 4 আমার কি হলো, ল্যাটারাল ওভারল্যাপ বা সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে আমার পাই বন্ড ফর্ম স্বাভাবিকভাবে। সিমিলারলি ভাই ওখানে কি আছে 5 সাথে 6, তাহলে 5 উপরের লোবটার সাথে অবশ্যই 6 উপরের লোব আর 6 নিচের লোবের সাথে হচ্ছে আমার 5 নিচের লোব, এরা আমার ওভারল্যাপ করে গেলো পাই বন্ড ফর্ম করলো, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার দেখ, এতদিন ক্লিয়ার, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমি তুই ভাই এই স্ট্রাকচারটা যেটা আমি তুই এখানে এঁকেছি, আমি তুই বেসিক্যালি এখানে এটা এঁকেছি দেখ, 1 পি এর সাথে আমার 2 পির হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ, আমার পাই বন্ড ফর্ম হলো।
3 এর পি এর সাথে 4 এর পি এর সাইড ওয়াইজ ওভারল্যাপ, আমার 3 আর 4 এর মধ্যে ডাবল বন্ড ফর্ম হলো, অবভিয়াসলি তাই দেখতে পাচ্ছি। 5 এর সাথে 6 এর ওভারল্যাপ, 5 এর সাথে 6 এর আমার ওভারল্যাপ, 5 আর 6 এর মধ্যে ডাবল বন্ড আমার ফর্ম হয়েছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার বেনজিনের বেসিক স্ট্রাকচার। এইবারে তুই একটা টার্ম ফিজিক্সেও শুনবি, ফিজিক্সে শুনবি হচ্ছে কিসের রেসপেক্টে, তুই ফিজিক্সে শুনবি এনার্জির রেসপেক্টে। আমি তুই কেমিস্ট্রিতে এখন শুনবো হচ্ছে কিসের রেসপেক্টে, এনার্জির রেসপেক্টেই। এই টার্মটা কি? রেজোনেন্স। রেজোনেন্স টার্মটা তুই শুনেছিস? রেজোনেন্স কোথায় শুনেছিস বলতো? রেজোনেন্স কোচিং ইনস্টিটিউট বাদ দিয়ে রেজোনেন্স কোথায় শুনেছিস? রেজোনেন্স সাউন্ডে শুনেছি বেসিক্যালি। তার মানে কি হয় বলতো? রেজোনেন্স মানে কখন হয় রেজোনেন্স? যদি আমার ধরো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, তাই না? ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, তার মানে বেসিক্যালি এনার্জি ম্যাচ করে। তাহলে যদি এনার্জি ম্যাচ করে, এখানে কার এনার্জি ভালো করে দেখবি, এখানে হচ্ছে এনার্জি ম্যাচ করবে কার? ঠান্ডা মাথায় দেখবো। যদি আমার ভাই অরবাইটাল এনার্জি ম্যাচ করে, তাহলে আমার এখানে রেজোনেন্স হবে। রেজোনেন্স টার্মটা কি? রেজোনেন্স টার্মটা আমি তুই এখন রেজোনেন্স টার্মটাই দেখছি। রেজোনেন্স কি আমি তুই বলবো? রেজোনেন্স কি সিম্পল ভাষায় দেখ ভাই, আমি তুই রেজোনেন্স ছেড়ে দে। 1 আর 2 এর মাঝে ওভারল্যাপ করেছিলাম, 3 4 এর মাঝে করেছিলাম, 5 6 এর মাঝে করেছিলাম। চাইলে দেখ আমি তুই আজকে এটা এরকমও করতে পারতাম। এই ছবি সব রাখা হয়েছে, বুঝতে পেরেছি? এই ছবিটার মানে বোঝা গেছে? ক্লিয়ার? চাইলে দেখ আজকে আমি তো এটাকে এরকমও করতে পারতাম ভাই, 1 এর ইলেকট্রন পাই অবভিয়াসলি পি, 1 এর পি এর ইলেকট্রন আজকে আমার চাইলে দেখ 6 এর সাথে ওভারল্যাপে আসতে পারতো স্বাভাবিকভাবে, এরকম হতেই পারতো, না হওয়ার কিচ্ছু নেই। 1 এর সাথে আমার 6 এর আসতে পারতো, তখন আমার ডাবল বন্ডটা কার সাথে কার হতো বলতো? C1 এর সাথে C6। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। দেখ ভাই তুই বলতে পারিস এই স্ট্রাকচারে কেন আসেনি, আর এই স্ট্রাকচারে আসবেটা কিভাবে? 1 যদি 2 এর সাথে চলে যায়, তার মধ্যে কি 1 এর মধ্যে আর ইলেকট্রন আছে যে আমার 1 এর সাথে 6 এর আসবে? আসার মতন কোনো পসিবিলিটি নেই, এই স্ট্রাকচারে তো আসতে পারছে না। আমি এর মধ্যে আঁকছি মানে কি অন্য কালিতে ওই জন্য আঁকছি, আমি তোকে প্রবাবিলিটি দেখালাম এটা আমার এর সাথেও আসতে পারে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে তখন আমার 1 এর সাথে 6 এর হবে ডাবল বন্ড। দেখ 6 যদি 1 এর সাথে বিজি হয়ে যায়, তখন নিশ্চয়ই আমার 6 5 এর সাথে বিজি হতে পারবে না। ক্লিয়ার? তাহলে 5 তখন কার সাথে যাবে? 4 এর সাথে। তাহলে 5 যেতে পারে আবার তখন কি ভাই? সিমিলার হতে 4 এর সাথে। তাহলে 5 এর উপরের সাথে আমার যেতে পারে 4 এর। তাহলে সিমিলারলি 4 হয়ে গেছে 5 এর সাথে বিজি, 4 আর 3 এর সাথে যেতে পারবে না। 3 দেখ এদিকে ফাঁকা আছে, 2 এদিকে ফাঁকা। ফাঁকা মানে কি ভাই? এরা কারোর সাথে বিজি হয়নি, তাহলে 3 যাবে কখন কার সাথে? 2 এর সাথে। তাহলে এই কেসটা আমার হতে পারে, স্বাভাবিকভাবে এই কেসটাও হতে পারে। যদি দেখ আমার এই কেসটা হবে, অবশ্যই কেন হবে না, এটা তো প্রবাবিলিটির গল্প, স্বাভাবিকভাবে প্রবাবিলিটির গল্প এটা। আমার যদি এটা হয়, তাহলে তখন আমার স্ট্রাকচারটা কি আঁকা উচিত? তখন দেখ আমার স্ট্রাকচার আঁকা উচিত হচ্ছে এটা। চল পাশে আঁকছি, তাহলে HC এটা দিলাম আমি। বেসিক সিগমা ফ্রেমওয়ার্ক হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বেসিক সিগমা ফ্রেমওয়ার্ক। সিগমা বন্ডের তো কোনো চেঞ্জ হচ্ছে না ভাই, সিগমা বন্ডের কোনো চেঞ্জ নেই, খেলা হবে পুরো পাইতে। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক, সিগমার ফ্রেমওয়ার্ক। আমি নাম্বারিং করে দিচ্ছি সুবিধার জন্য, 1 2 3 4 5 6। আচ্ছা, কার সাথে কার মধ্যে হলো এবারে কিন্তু ভাই 1 এর সাথে 6 এর হলো, 1 এর সাথে 6, 4 এর সাথে 5, 2 এর সাথে 3। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তার মানে আমার এই দুখানা পসিবিলিটি হতে পারে। তার মানে বেনজিনের দেখ আমার ওই স্ট্রাকচারটাও যেমন পসিবল, এই স্ট্রাকচারটাও পসিবল। নিশ্চয়ই C1 এর সাথে C2 ডাবল বন্ড আছে, আর C1 এর C2 ডাবল বন্ড নেই, দুখানা নিশ্চয়ই আমার একই স্ট্রাকচার নয়, তো দেখে তাই মনে হচ্ছে, তাই না? এত অবধি ক্লিয়ার বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। ক্লিয়ার বোঝা গেছে? ঠিক আছে, তাহলে হচ্ছে আমি দুখানা স্ট্রাকচার রাখলাম, যেখানে আমার কি হচ্ছে ডাবল বন্ডের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দিকের স্ট্রাকচারে আমি ডাবল বন্ডের যে পজিশন দিয়েছিলাম, ওই স্ট্রাকচারে কিন্তু আমার ডাবল বন্ডের পজিশন হয়ে গেছে চেঞ্জ। আগে এখানে 1 আর 2 এর মাঝে ছিল ডাবল বন্ড, ওখানে আমার কিন্তু 1 আর 2 এর মাঝে আর ডাবল বন্ডটা নেই। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আমার জাস্ট প্রত্যেকটাতে পজিশন চেঞ্জ হয়ে গেছে। তোর খাতার মধ্যে সব কটা এঁকে রেখেছিস, ঠিক আছে? এটা এঁকেছিস, এটাও এঁকেছিস, ওটাও তোর আঁকা হয়ে গেছে। 3খানা স্ট্রাকচার আমি তুই খাতার মধ্যে আঁকলাম। এখন তার মানে ভাই বেনজিন এক্সিস্ট করবে কোনটাতে? বেনজিন অ্যাকচুয়ালি কোনটা এক্সিস্ট করে ভালো করে দেখ, বেনজিন কোনটাতে এক্সিস্ট করে। এই ডাউট অনেক দিনই ছিল। এটা হচ্ছে কেকুলের স্ট্রাকচার, ঠিক আছে? কেকুলে এই স্ট্রাকচারই দিয়েছিল। তাহলে বেনজিন অ্যাকচুয়ালি কোন স্ট্রাকচার এক্সিস্ট করে ভালো করে দেখবি ভাই। আমার তো প্রবাবিলিটি বলছে ভাই এর সাথে ওভারল্যাপে যেতে পারে, আমার আবার এর সাথে ওভারল্যাপে যেতে পারে। এখন দেখ এই স্ট্রাকচার যদি আমি দেখি, তাহলে কি দেখছি বলতো ভাই? এর মধ্যে আমার ডাবল বন্ড কটা আছে? ডাবল বন্ড 3টে। সিঙ্গেল বন্ড কটা আছে? সিসি, ঠিক আছে? সিসি সিঙ্গেল বন্ড কটা আছে? সিসি সিঙ্গেল বন্ড কটা আছে এর মধ্যে? সিঙ্গেল বন্ড সিসি সিঙ্গেল বন্ড কটা আছে এর মধ্যে? 6টা কোথায়? 1 2 3, 3খানা ডাবল বন্ডের মধ্যে ডাবল বন্ড চলে গেছে, ঠিক আছে? আচ্ছা বল, ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড, কার বন্ড লেংথ বেশি? ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড, কার বন্ড লেংথ বেশি? সিঙ্গেল বন্ডের বন্ড লেংথ বেশি, এক্স্যাক্টলি ভাই। তার মানে যদি আমি বন্ড লেংথের কথা ভাবি, তাহলে হচ্ছে সি ডাবল বন্ড সি, আর সি সিঙ্গেল বন্ড সির যদি কথা ভাবি, তাহলে সি সিঙ্গেল বন্ড সির বন্ড লেংথ হচ্ছে আমার সি ডাবল বন্ড সির থেকে বেশি হয় অবশ্যই। সি ডাবল বন্ড সির বন্ড এনার্জি আমার সি সিঙ্গেল বন্ড সির থেকে বেশি হয়। এখন ভাই অনেক মডার্ন স্পেকট্রোস্কোপিক টেকনিক আছে। যখন স্পেকট্রোস্কোপিক টেকনিক ডিসকভার হয়েছে, ইলেকট্রনের ডিসকভারির পরে, বেসিক্যালি এটা অনেক পরের গল্প, কি দেখা গেল ভাই? দেখা গেল হচ্ছে বেনজিনের স্ট্রাকচারে দেখা গেল কি? তার মানে দেখ যদি আমার দুখানা বন্ডের বন্ড লেংথ আলাদা হয়,
তাহলে বেনজিনের কেকুলে যে বেনজিনের স্ট্রাকচার দিয়েছিল সেই স্ট্রাকচারের মধ্যে আমার কি হওয়া উচিত ছিল বলতো? দেখ, দুটো আলাদা আলাদা টাইপের বন্ড লেংথ পাওয়া উচিত, স্বাভাবিকভাবেই দুখান আলাদা আলাদা টাইপের বন্ড লেংথ পাওয়া উচিত। একটা হচ্ছে ডাবল বন্ডের জন্য, একটা হচ্ছে সিঙ্গেল বন্ডের জন্য, দুখান আলাদা আলাদা টাইপের আমার বন্ড লেংথ পাওয়া উচিত। কিন্তু এক্সপেরিমেন্টালি আফটার এক্সরে ডিফ্র্যাকশন স্পেকট্রোস্কোপি কি দেখা গেল ভাই? দেখা গেল বেনজিনে সিসি বন্ড লেংথগুলো ডাবল বন্ডের ভ্যালু আর সিঙ্গেল বন্ডের ভ্যালু মাঝামাঝি হয়। তার মানে কি দেখা গেল ভাই? দেখা গেল ভাই বেনজিনে আমার সিসি বন্ড লেংথ অফ বেনজিন, ঠিক আছে, সিসি অফ বেনজিন, বেনজিনের ভাই সিসি বন্ড লেংথগুলো আমার কি হচ্ছে, আমি এখানে সিঙ্গেল বন্ড লিখছি না, বেনজিনের বন্ড লেংথগুলো আমার কি দেখা গেল ভাই? এদের মাঝখানে। তার মানে কি বোঝা গেল বলতো? এটাই বোঝা গেল বেনজিনের বন্ড লেংথগুলো যদি আমার সিসি সিঙ্গেল বন্ড, এর ভ্যালু কত ভাই? ভ্যালু তোকে মাথা কামাতে হবে না, সি সিঙ্গেল বন্ডসের ভ্যালু 1.54 পিকোমিটার, সি ডাবল বন্ডস হচ্ছে 1.29, এর মাঝামাঝি 1.34 জায়গায় দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ভ্যালু যদি দেখা যায় তার মানে কি বোঝা গেল? বোঝা গেল ভাই বেনজিনের ডাবল বন্ডগুলোর না আছে পুরোপুরি ডাবল বন্ড ক্যারেক্টার, না আছে পুরোপুরি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, ইন বিটুইন ডাবল অ্যান্ড সিঙ্গেল বন্ড কিছুটা এক্সিস্ট করছে স্বাভাবিকভাবেই। তার মানে কি বুঝলাম বলতো? পুরোপুরি ডাবল বন্ড নেই, পুরোপুরি সিঙ্গেল বন্ড নেই, কারণ প্রত্যেকটা বন্ডের বন্ড লেংথ আমার সেম, আর প্রত্যেকটা বন্ডের বন্ড লেংথের ভ্যালু কত পাওয়া গেল? ভ্যালু পাওয়া গেল আমার সি ডাবল বন্ড সি এর থেকে বেশি, সি সিঙ্গেল বন্ড সি এর থেকে কম। তার মানে কি এদের মাঝামাঝি, মাঝামাঝি মানে কি প্রত্যেকটা বন্ডের আমার না আছে পুরোপুরি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, না আছে আমার পুরোপুরি ডাবল বন্ড ক্যারেক্টার। এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে যদি পুরোপুরি ডাবল বন্ড না থাকে, পুরোপুরি সিঙ্গেল বন্ড না থাকে, তার মানে আছেটা কি? আছে হচ্ছে কি বেসিক্যালি, চল দেখা যাক আছে কি। তার মানে আছে হচ্ছে এই দুখানার কম্বাইন্ড স্ট্রাকচার, এই দুখানার কম্বাইন্ড স্ট্রাকচার। কম্বাইন্ড স্ট্রাকচার মানে কি? চল দেখি। এই দুখানার কম্বাইন্ড স্ট্রাকচার মানে হচ্ছে ভাই বেনজিন আমার এইভাবে এক্সিস্ট করতে পারে, ওভাবে এক্সিস্ট করতে পারে, দুভাবেই এক্সিস্ট করতে পারে, দুভাবেই এক্সিস্ট করে। তাহলে দুখানার কম্বাইন্ড স্ট্রাকচার মানে কি? চল কম্বাইন্ড স্ট্রাকচার মানে হচ্ছে, ভালো করে দেখবি, কম্বাইন্ড স্ট্রাকচার মানে হচ্ছে আমার বেসিক্যালি এইটা সি, আমি সিগমা ফ্রেমওয়ার্ক আঁকলাম, দুখানার কম্বাইন্ড স্ট্রাকচার, দুখানার এভারেজ স্ট্রাকচার, ঠিক আছে। তার মানে দেখ আমার ভাই পাই ইলেকট্রন ভাই এখানেও থাকতে পারে এর সাথে পাই বন্ড করে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তার মানে আমার কী হলো বলতো ভাই? অল্টারনেটিভ পজিশন আমার পাই বন্ড থাকতেই পারে, বুঝতে পারছিস? ক্লিয়ার? এই যে ঘটনাটা ভাই এটাকেই বলে হচ্ছে রেজোনেন্স। তার মানে কি, কোন ঘটনাটাকে রেজোনেন্স বলে? দেখ পাশাপাশি দুজনের মধ্যে থাকতে পারে, আবার এদিকেও থাকতে পারে, মানে এর পাইয়ের যে ইলেকট্রনটা ছিল, এর পি এর যে ইলেকট্রন, সে আমার এদিকে এর সাথে ওভারল্যাপে যেতে পারে, এদিকে আমার এর সাথে ওভারল্যাপে যায়। কার সাথে ওভারল্যাপে যায় ভাই? সবার সাথেই আমার ওভারল্যাপে যায়, সবার সাথেই হচ্ছে আমার ওভারল্যাপে যায়, সবার সাথেই হচ্ছে আমার ওভারল্যাপে যাবে। তার মানে কি বলতো? আলটিমেট স্ট্রাকচার বেনজিনের কোনটা? না এটা না ওটা, এই দুটোর এভারেজ স্ট্রাকচার। দুটোর এভারেজ স্ট্রাকচার মানে কি? ভালো করে দেখ, এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে সাপোজ দেখ আমার এখানে ও 1 আর 2 এর মাঝখানে আগে বন্ড ছিল, কোন বন্ড ভাই? সিগমা তো আগে ছিল পরেও আছে, পাই বন্ড। দেখ আগে ছিল পরে আর নেই, তার মানে আগে ছিল পরে আর নেই, এর এভারেজটা কী হয় বলতো? কিছুটা আছে কিছুটা নেই, বুঝতে পেরেছিস? কিছুটা আছে কিছুটা নেই, এটা হচ্ছে আমার এভারেজ স্বাভাবিকভাবেই। তার মানে 1 আর 2 এর মাঝখানে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 আর 2 এর মাঝখানে আমি কীভাবে বলতো? বেসিক্যালি এরকমভাবে রিপ্রেজেন্ট করবো, এইভাবে এইভাবে, ঠিক আছে। সিমিলারলি দেখ 2 আর 3 এর মাঝখানে, 2 আর 3 এর মাঝখানে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, 3 আর 4 এর মাঝখানে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি, 4 আর 5 এর মাঝে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, 5 6 এর মাঝে আমি এইভাবে, 6 আর 1 এর মাঝে আমার এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এটা আমি যেটা আঁকলাম, ঠিক আছে, বুঝতে পেরেছিস? সেটা হচ্ছে আমার কি, এটা আমি দেখলাম আঁকলাম কি বলতো? ওই দুখানার হাইব্রিড স্ট্রাকচার, এই দুখানার মিক্সচার স্ট্রাকচার, এটা আমার এটা এটা প্লাস ওটা, এই দুখানার মিক্সচার স্ট্রাকচারটা আমি দেখেছি, ঠিক আছে। হাইব্রিড মানে মিক্সচার বেসিক্যালি, এটা হচ্ছে আমার মিক্সচার স্ট্রাকচার। এটাকে আর এইভাবে কেউ আঁকে না, মানে এই ডটেড লাইনটাকে এরকম হেক্সাগন দিয়ে কিংবা রিপ্রেজেন্ট করেন, এটাকে আরও শর্টে রিপ্রেজেন্ট করে কীভাবে ভাই? এই স্ট্রাকচার মানে হচ্ছে, বল কি এই স্ট্রাকচার, এই স্ট্রাকচার মানেই আমার কি? এই স্ট্রাকচার মানে হচ্ছে এটাকে আমি তুই আরও শর্টে রিপ্রেজেন্ট করবো কীভাবে? তার মানে এটা আমার হেক্সাগন দিয়ে রিপ্রেজেন্ট করে না, কীভাবে রিপ্রেজেন্ট করে? আরও শর্টে। দেখ আরও শর্টে, এইবারে তো আমি একদম শর্ট রিপ্রেজেন্টেশন চলে যাচ্ছি, ওই হাইড্রোজেনগুলোকে আমি তুই আর দেখাবো না, জাস্ট তুই দেখাবো হচ্ছে এরকম, এই হেক্সাগন দিয়ে দেখালাম। এই হেক্সাগন মানে কি? এইগুলোর প্রত্যেকটাতে এই কার্বনগুলো বসে আছে, কার্বনগুলো বসে আছে, হ্যাঁ ভাই আঁকা হয়ে গেছে। হাইড্রোজেন আমি আর তুই দেখাবো না। আর এই মাঝখানেটাকে হেক্সাগন দিয়ে রিপ্রেজেন্ট করে না, হেক্সাগনে যায় কী দিয়ে রিপ্রেজেন্ট করে? এই যে ভাই ডটেড লাইন সার্কেল, ডটেড লাইন সার্কেল মানে কি? বেসিক্যালি এটাই বোঝাচ্ছে পাই ইলেকট্রন আমার পুরোটা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ভাই তাই তো হচ্ছে, দেখ পাই ইলেকট্রন আমার পুরো জুড়ে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো কথা। এটাকে তুই এইভাবে রিপ্রেজেন্ট করতে পারিস। আরও শর্টে কীভাবে রিপ্রেজেন্ট করে? এই সাইনটা আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটা ট্রিপল বন্ড না কিন্তু, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সাইন। এটাকে আরও শর্টে কীভাবে রিপ্রেজেন্ট করে? এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বেসিক্যালি আলটিমেটলি এইভাবে, এইভাবে রিপ্রেজেন্ট করে আলটিমেটলি। এটা হয়ে গেছে হেক্সাগন। এই হেক্সাগনটা মানে কি ভাই? সিগমা ফ্রেমওয়ার্কটা, সিএইচ বন্ড তোকে দেখাতে হবে না, আর এর মাঝখানে হচ্ছে সার্কেল, ব্যাস এইটা হচ্ছে বেনজিনের আলটিমেট রিপ্রেজেন্টেশন। তুই এইভাবে রিপ্রেজেন্ট করলেই হবে, তোকে এইগুলো রিপ্রেজেন্ট করতে হবে না। কিন্তু আমি তুই এগুলো জেনে রাখলাম, এগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে বেসিক্যালি কি বলতো? তার মানে এটাকে বলে হাইব্রিড স্ট্রাকচার, এটাকে বলে হাইব্রিড স্ট্রাকচার, ঠিক আছে।
হাইব্রিড স্ট্রাকচার। ক্লিয়ার? খাতা আমাদের আঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমার কি হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার, হাইব্রিড HYBRID, হাইব্রিড স্ট্রাকচার, হাইব্রিড স্ট্রাকচার। ঠিক আছে, হাইব্রিড স্ট্রাকচার তার মানে ভাই কোনো মলিকুল যার মধ্যে রেজোনেন্স পসিবল, অবভিয়াসলি রেজোনেন্স কার মধ্যে পসিবল, কেন পসিবল, কী জন্য, সব আমি তুই দেখবো। এতদিন হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার রেখেছিস, তার মানে বেনজিন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কীভাবে? বেনজিন কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে এক্সিস্ট করে। এইভাবে মানে কি, এর মাঝখানে কোনো গোল নেই। এটা হচ্ছে মানে কি ভাই, ইলেকট্রন পুরো পাই ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে এত অব্দি। বুঝতে পেরেছিস? বেনজিন আমার এইভাবে এক্সিস্ট করে না, এইভাবে এক্সিস্ট করে না, এক্সিস্ট করে কীভাবে? এইভাবে, হাইব্রিড স্ট্রাকচার। ঠিক আছে, যেখানে এগুলোতে অবভিয়াসলি CH আছে, CH তোকে দেখাতে হবে না, আলটিমেটলি আমি এইভাবে দেখালেই আমার হবে। ক্লিয়ার? বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এবার দেখ এটা এইভাবে দেখাবো। ঠিক আছে, বইয়ের মধ্যে এই জিনিসটাকে এইভাবে আঁকা থাকতে পারে, যেটাতে আমি অলরেডি দেখেছি। এটাকে এইভাবে আঁকা থাকতে পারে বইয়ের মধ্যে। দেখ বইয়ের মধ্যে এইবারে এটা হচ্ছে আমার আলটিমেট রিপ্রেজেন্টেশন, স্বাভাবিকভাবে এইভাবেই করা উচিত। বইয়ের মধ্যে তোর এইভাবেও দিতে পারে হেক্সাগন, এই যে অল্টারনেটিভ ডাবল বন্ড, এইভাবেও দিতে পারে বা এরকম। তুই বুঝতেই পারছিস একই ব্যাপার, অসুবিধার কিচ্ছু নেই। তুই এটা আঁকলে বা ওগুলো আঁকলে সব কটাতেই নাম্বার পাবি। তোকে যদি বলে বেনজিনের হাইব্রিড স্ট্রাকচার আঁকতে, যদি তোকে জিজ্ঞেস করবে না কোনোদিনও, তোকে তখন তোকে কোনটা আঁকা উচিত? তখন হচ্ছে এইটা বা এটা বা এটা আঁকা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু আমার ভাই বইয়ের মধ্যে এতবার বেনজিন ইউজ হবে ক্লাস 11 আর ক্লাস 12, বারবার এরকম আঁকেনি। কোনো বইতে গোল গোল দিয়েছে, কোনো বইতে এটা দিয়েছে, সবই আমার অ্যাকসেপ্টেবল। দেখ এটা মানেই ওটা, এটা মানেই ওটা, তুই বুঝতে পারছিস? এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে আমার হাইব্রিড স্ট্রাকচার। ঠিক আছে, কার হাইব্রিড স্ট্রাকচার দেখলাম? রেজোনেন্স। রেজোনেন্স মানে তাহলে কোন ব্যাপারটা হলো? হাইব্রিড স্ট্রাকচার বুঝেছিস? রেজোনেন্স মানে হচ্ছে ভাই বেসিক্যালি তাহলে এই ব্যাপারটা কি বলতো? চল দেখা যাক রেজোনেন্স মানে কি। এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে সব রাখা, দেখেছিস? চল এটা মুছে দিচ্ছি। দেখ এই যে ভাই পুরো ঘটনাটা ঘটেছে, আমি মাঝেরটা মুছে দিই। পাই ইলেকট্রনটা দেখ আমার কি হচ্ছে বলতে, বেসিক্যালি পাই ইলেকট্রন পুরো রিং জুড়ে ঘুরছে। রিং তো এটা 6 মেম্বার রিং, 6 মেম্বার রিং। দেখ এটা রিং, পুরো 6 মেম্বার রিং জুড়ে আমার পাই ইলেকট্রন ঘুরছে। এই পাই ইলেকট্রনের ঘুরে বেড়ানো, এটাকে বলে কি ভদ্র ভাষা, এটাকে বলে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন মানে কি? বেসিক্যালি ইলেকট্রন দেখ আমার ডিলোকালাইজ হয়ে গেছে, কোনো একটা জায়গায় না বসে পুরো সিস্টেম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রনের ডিলোকালাইজেশন যদি হয় আমার তোর কী হবে? বেসিক্যালি মনে রাখবি, ইলেকট্রন যত বেশি এরকম সিস্টেম জুড়ে ডিসপার্স হবে, তত আমার হচ্ছে সিস্টেম থেকে এনার্জি রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, যত আমার ডিলোকালাইজেশন বাড়বে, তত হচ্ছে আমার সিস্টেম থেকে এনার্জি রিলিজ হবে। আর সিস্টেম থেকে এনার্জি রিলিজ হবে মানে ভাই সিস্টেমের এনার্জি আমার কমবে। সিস্টেমের এনার্জি কমলে এনার্জি কমলে আমার স্টেবিলিটি বাড়বে। তার মানে এই যে যত ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন বাড়ে, তত হচ্ছে আমার কী হবে? সিস্টেম থেকে এনার্জি বেশি রিলিজ হয়। এনার্জি যত বেশি আমার রিলিজ হবে, তত আমার কী হবে? সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তার মানে এই স্ট্রাকচারটা যা স্টেবিলিটি, এই স্ট্রাকচারটা যা স্টেবিলিটি, ওই রেজোনেন্স হাইব্রিডের স্টেবিলিটি কিন্তু ওদের থেকে অনেক বেশি। ঠিক আছে, তার মানে আমার কী হবে? যত ডিলোকালাইজেশন বেশি হবে, ডিলোকালাইজেশন বেশি মানে কি? আমার সিস্টেম থেকে এনার্জি আমার বেশি রিলিজ হবে। সিস্টেম থেকে বেশি এনার্জি রিলিজ হলে আমার সিস্টেমের এনার্জি কমবে, তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। আচ্ছা দেখ ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে? আমি তো ব্যাপারটা বুঝলাম, রিপ্রেজেন্ট করার টেকনিকটা দেখ। দেখ রিপ্রেজেন্ট করবো কীভাবে? চলো এই স্ট্রাকচার মুছে দিই। আমার অ্যাজ ইফ কী হয়েছে? অ্যাজ ইফ দেখ যদি ভাবি, অ্যাজ ইফ আমার যেটা হয়েছে ভালো করে দেখবি, এটা ছিল হচ্ছে সাপোজ বেনজিনের ফার্স্ট স্ট্রাকচার। এই যে ভাই যেটা প্রথমে এঁকেছিলাম, দেখ 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড। আমি তখন এইভাবে একবার CH-গুলো দেখাবো না, তুইও দেখাবি না। 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে, 3 4 এর মাঝে আছে, 5 6 এর মাঝে আছে। দেখ আমি এখান থেকে কোন স্ট্রাকচারটা পেয়েছিলাম বলতো? পেয়েছিলাম মানে কি, আমি বেসিক্যালি এটার আরেকটা ভার্সন এঁকেছিলাম, সেটা ছিল হচ্ছে আমার এরকম। এটা ছিল না? হ্যাঁ ভাই এটাই ছিল, স্বাভাবিকভাবে এটাই ছিল। দেখ যেখানে আমার 1 আর 2 এর মাঝে আর ডাবল বন্ড নেই, সিঙ্গেল বন্ড। 2 3 এর মাঝে ডাবল বন্ড এসছে, 3 4 এর মাঝে ডাবল বন্ড ছিল আর নেই, তাই না? এটা আমি পেয়েছিলাম, ওই দিকে এঁকেছিলাম এটা। আমি এখন আর CH-গুলোকে দেখাচ্ছি না। এটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে? ভালো করে দেখবি, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বেসিক্যালি এরকম। তার মানে দেখ এই যে ভাই আমি বলতে পারি এটা এরকম, এই যে ভাই পাই ইলেকট্রনগুলো সাপোজ আমার আগের স্ট্রাকচার এখানে ছিল, আমার পরের স্ট্রাকচারে সাপোজ দেখ পাই ইলেকট্রনগুলো, আমি যেহেতু ওখানে 1 আর 6 এর মাঝে বলছিলাম, আমি তো এটাও বলতে পারি ভাই এই পাই ইলেকট্রন আর এখানে নেই, এই পাই ইলেকট্রন আর এখানে নেই, 1 2 এর মাঝখানে নেই। দেখ আমি চাইলে এটাকে এইভাবে বলতে পারি, এদিকে তাকা, দেখ এই পাই ইলেকট্রনগুলো অ্যাজ ইফ আমার 2 3 এর মাঝখানে আছে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 5 6 একই ব্যাপার। দেখ দেখ পাই ইলেকট্রন আমার কোথায় আছে? 2 3 এর মাঝখানে, 2 3 এর মাঝখানে। এ দেখ এখানে ভাই আমার প্রত্যেকের সাথে হাইড্রোজেন লেগেছিল। ঠিক আছে, দেখ আমি বলতে পারি কি ভাই 1 2 এর মাঝখানে যে পাই ইলেকট্রন, আমি এখান থেকে বেসিক্যালি এই স্ট্রাকচারে যাচ্ছি, এখান থেকে এই স্ট্রাকচারে যাচ্ছি। ঠান্ডা মাথায় দেখ, ভালো করে দেখবি 1 আর 2 এর মাঝখানে যে ইলেকট্রন দুটো ছিল পাইয়ের, অবভিয়াসলি পাইয়ের যা হবে পাইয়ের খেলা হবে, এখানে সিগমার কোনো রোলই নেই সবে। ঠিক আছে, সিগমার খেলা হলে তো ভাই আমার বন্ড ব্রেক করে, তাহলে তো অন্য মলিকিউল পেতাম, ওটা তো আমার হচ্ছে না।
1 আর 2 এর পাই ইলেকট্রন আমার এখানে যেমন ছিল, আমি বলতে পারি এটা ভাই 2 আর 3 এর মাঝখানেও থাকতে পারে। তুই ভাব যদি 2, 3 এর মাঝখানে আমি যদি এই স্ট্রাকচারেই যদি আমি এটা এরকম আঁকি, সাপোজ আমি যদি বলি এই স্ট্রাকচারেই ভাই এটা এরকম হয়ে গেল, এখানে এইচ এখানে এইচ, আমি ওদিকের হাইড্রোজেন রাখছি না, তোকে ধর বললাম ভাই এটা এখানে ডাবল বন্ড ছিল, 1 আর 2 এর পাই ইলেকট্রন আমার চলে এসেছে 2, 3 এর মাঝখানে, এই স্ট্রাকচার কখনো ঠিক হবে না ভাই, ঠিক হবে না। তার কারণ কি, এই কার্বনের টোটাল তখন যে 5টা বন্ড দেখতেই পাচ্ছিস, 1 2 3 4 5, 5টা তো আমার হয় না কার্বনের বন্ড। তার মানে তুই বুঝতে পারছিস, দেখ এই 1 আর 2 এর ইলেকট্রন যদি 2, 3 এর মাঝখানে আসে, তাহলে নিশ্চয়ই 3 আর 4 এর ইলেকট্রন আমার এখানে যাবে, 5, 6 ইলেকট্রন যাবে হচ্ছে আমার এখানে। এই তো আমার গল্প, এটাই তো আমার গল্প বেসিক্যালি, এটাই তো আমি তো ওখানে দেখলাম। তার মানে এই যে অ্যারোগুলো দিলাম এটা আমার কি বলতো, বুঝেছিস? তাহলে এই স্ট্রাকচার থেকে আমি এই স্ট্রাকচারে কীভাবে যেতে পারি, দেখ এই স্ট্রাকচার থেকে আমি এই স্ট্রাকচারে যেতে পারি হচ্ছে সেরকম অ্যারোগুলো ঘুরিয়ে দিয়ে, অ্যারোগুলো ঘুরিয়ে দিয়ে, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? এই স্ট্রাকচার থেকে ওই স্ট্রাকচারে আমি কীভাবে যেতে পারি, জাস্ট অ্যারোগুলো ঘুরিয়ে দিলে দেখ আমার ওটা চলে যাচ্ছে ওই স্ট্রাকচারে, বোঝা গেছে? তাহলে অ্যারোগুলো ঘুরিয়েছিস, এখান থেকে ওখানে কীভাবে গেলাম, অ্যারোগুলো তুই খাতার মধ্যে ঘুরিয়ে দিয়েছিস, জাস্ট এটা গেল এখানে। তুই চাইলে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারিস, তুই চাইলে ওটাকে উল্টো দিকে বেড়ে দিতে পারিস, একই তো ব্যাপার, একই আমার ব্যাপার হয়েছে। আমি চাইলে এটাকে এরকমও দেখাতে পারতাম, চাইলে আমি এটাকে এরকমও দেখাতে পারি ভাই, এই ইলেকট্রন গেছে এখানে, এই ইলেকট্রন গেছে এখানে, এই ইলেকট্রন গেছে হচ্ছে এখানে। তুই ভালো করে দেখ আমি সাইনটা কোন দিক থেকে কোন দিকে দিচ্ছি, দেখেছিস তো? সাইনটা আমি দিচ্ছি হচ্ছে, দেখ আমি কিন্তু দিচ্ছি ইলেকট্রন যেদিক থেকে যেদিকে গেছে, তার মানে ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে, সাপোজ ওরকম। তুই অত চাপ নিতে হবে না আপাতত, তুই দেখ ইলেকট্রন আমি কীরকম দিয়েছি, এখান থেকে দেখ আমি মাঝখানে দিয়েছি, দেখে এই সিসি বন্ডের মাঝ বরাবর কিন্তু দিয়েছি, কারণ এই দুখানে ইলেকট্রন আমি কারণ মাথায় পাঠাইনি এক্স্যাক্টলি, আমি সিসি বন্ডের মাঝখানে দিয়েছি, কারণ পাই বন্ডটা তো আমার 2, 3 এর মাঝ বরাবর ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমি এইভাবে আঁকতে পারতাম, এইভাবে আঁকলে আমি স্ট্রাকচার ওটাই পেতাম উপরে যেটা এঁকেছি, এদের মাঝখানে ডাবল বন্ড, এদের মাঝখানে ডাবল বন্ড, এদের মাঝখানে ডাবল বন্ড। এত অব্দি ক্লিয়ার, বুঝলি? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তার মানে ভাই এই দুখানা তো হচ্ছে আমার আলাদা আলাদা স্ট্রাকচার, এই দুখানা আলাদা আলাদা স্ট্রাকচার, এখান থেকে আমি ওখানে যেতে পারি। আমি বলতে পারি উল্টো কথাটা, দেখ আমি এখান থেকে এখানে ফিরবো কীভাবে ভাই, ওখান থেকে তো আমি এখানেও ফিরতে পারতাম, একই ব্যাপার। ওখান থেকে এখানে কীভাবে ফিরবো, এদিকে তাকা দেখ, আমি বলতে পারি ভাই এটা যদি আমার এখানে যায়, এটা যদি আমার এখানে যায়, এটা যদি আমার এখানে যায়, দেখ আমি এখান থেকে এখানে ফিরে আসবো না, বুঝতে পারছিস? এখান থেকে আমি এখানে কীভাবে ফিরবো, দেখ স্বাভাবিকভাবে আমি বলতে পারছি এখান থেকে এখানে ফিরবো, যদি আমার এই বন্ড যায় এখানে, তাহলে আমাদের এই স্ট্রাকচার হয়ে যাবে। এই বন্ড গেছে এখানে, তাহলে আমার পেয়ে যাবো এখানে ডাবল বন্ড, এই বন্ড গেছে এখানে, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে ডাবল বন্ড, বুঝতে পারলি? তাহলে এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচার আমি আসতে পারি, এই স্ট্রাকচার থেকে আমি ওই স্ট্রাকচারে যেতে পারি। সিমিলারলি এখানে একই হবে, এই যে দেখ বেনজিনের স্ট্রাকচার না এক্সিস্ট করে এই ফর্মে, না এক্সিস্ট করে ওই ফর্মে, আলটিমেটলি তো করে আমার হাইব্রিড ফর্মে। তাহলে এই দুটোকে কি বলে, এই দুটোকে বলে হচ্ছে আমার কি বলতো, রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, বা ক্যানোনিক্যাল ফর্ম বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তার মানে কি, সোজা কথা ভাই, যে স্ট্রাকচারগুলোর জন্য আমি আলটিমেট হাইব্রিড স্ট্রাকচারটা পাই সেটাকে আমার কি বলে, ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার, মনে থাকবে।